ধর্মপুরী থেকে সুপ্রভাত। এখন সময় সকাল 9:30। আজকে আমরা চলেছি ব্যাঙ্গালোর থেকে কোদাইকানালের উদ্দেশ্যে। আমরা বেরিয়েছি অনেকক্ষণ, প্রায় ঘন্টা তিনেক আগে। প্রায় 100 কিলোমিটার কি 120 কিলোমিটার চলে এসেছি ব্যাঙ্গালোর থেকে। তারপর আমরা সকালে ব্রেকফাস্ট করে এই ভিডিও করছি। আজকে আমাদের প্রায় 450-55 কিলোমিটার রাস্তা পার করতে হবে, আর সময় লাগবে, যদি একটা না যাই তাহলে 9.5 ঘন্টা মতো। আমরা থেমে থেমে যাব, যে কারণে আমাদের আরও বেশিক্ষণ লাগবে। আজকের এই ভিডিওতে আপনাদের এই যে যাত্রা, এটাই দেখাবো। আর এরপরের ভিডিও থেকে থাকবে কোদাইকানালের বিভিন্ন অংশ। এটা ন্যাশনাল হাইওয়ে 44। আমরা যেখানে দাঁড়িয়েছি ও পাশে কয়েকটা রেস্টুরেন্ট আছে। A2B রেস্টুরেন্টটা আছে, আর এ পাশে তুলনামূলক ছোট রেস্টুরেন্ট আছে। আশেপাশে ছোট ছোট পাহাড়, যেমন ধরুন এই দিকগুলোতে দেখুন, সুন্দর জায়গাটা। তবে বেশ গরম আছে ইতিমধ্যেই। এই সকালবেলায় এখনো 10টা বাজেনি, তার মধ্যেই রোদ্দুরের তাপ বুঝতে পারছি। বেশ গরম তামিলনাড়ুর এই জায়গাটায়। তবে আমরা যখন যাব, কোদাইকানালে যা শুনেছি সেরকম কোনো গরম নেই, তো আশা করি ভালো লাগবে আমাদের। দেখা যাক, গিয়ে দেখলে বুঝতে পারবো। তবে শুনছি আজকাল নাকি খুব ভিড় হচ্ছে, কিন্তু সেটা যে কতটা ভিড় সেটা তো না যাওয়া পর্যন্ত বুঝতে পারছি না। যা হোক, লোকমুখে শুনেছি বা দু একটা ভিডিও দেখেছি, গিয়ে দেখা যাক। গুগল ম্যাপ দেখে এখন সাজ্জাপুরে এসে পড়েছি। আর সাজ্জাপুরে কি পরিমাণে সমস্ত এই ব্যানার, আর প্রত্যেকটা ব্যানার হলো এখানটায় বিভিন্ন ফ্ল্যাট বা বাড়ি, ভিলা, এই সমস্ত। কি পরিমাণে, একদম আকাশ দেখা যাচ্ছে না সেরকম অবস্থা। একের পর এক ব্যানার, বড় বড় হোর্ডিং। আমরা অল্প কিছুক্ষণ হলো তামিলনাড়ুর ভেতরে ঢুকে গেছি। তারপরেই রাস্তার যে পার্থক্য সেটা বুঝতে পারছি। সাজ্জাপুরের ভেতর দিয়ে এসে তামিলনাড়ুতে ঢুকেছি। তারপরের রাস্তা একই রাস্তা, একই ন্যাশনাল হাইওয়ে। ওখানেও যেটা ছিল এখানেও সেটা, অথচ রাস্তার কতটা পার্থক্য। অদ্ভুতভাবে তামিলনাড়ুর রাস্তায় এত সুন্দর হয়। দেশের আর কোথাও এরকম সুন্দর রাস্তা হয় কিনা কি জানি। আমি যতগুলো রাজ্যে দেখেছি তামিলনাড়ুর রাস্তা সবচেয়ে ভালো। এখন চলেছি তামিলনাড়ুর হোসুর শহরের মধ্যে দিয়ে। এটা তামিলনাড়ুর একেবারে কর্নারে, যদি ম্যাপে দেখেন, ব্যাঙ্গালোরের কাছাকাছি একটা শহর, মানে একদম তামিলনাড়ুর এক প্রান্তে। কিন্তু খুব গুরুত্বপূর্ণ শহর এটা। এটা কিছুটা আমাদের সিঙ্গুরের সঙ্গে তুলনা করা যেতে পারে। অনেকে বলে সিঙ্গুর এরকম হবে, তো হতে পারে এরকম, যদি কখনো করতে পারে। কারণ এই শহরটা শুরু হয়েছিল একটা গাড়ির কারখানা দিয়ে, সম্ভবত টিভিএস, টাইটান। তারপর এখন দেশের সবচেয়ে বেশি ইলেকট্রিক গাড়ি এখানেই তৈরি হয়, আর সেখান থেকে এই শহর। অনেক বড় শহর, প্রায় 250-300টা কোম্পানি আছে এখানে। আমরা ন্যাশনাল হাইওয়ে 44 না নিয়ে 844 নিয়েছি। গুগল ম্যাপে এটা দেখাচ্ছিল ব্যাঙ্গালোর থেকে কোদাইকানাল যাওয়ার রাস্তায়। এটা কৃষ্ণাগিরি শহরটাকে অ্যাভয়েড করে সোজা আরও দূরে গিয়ে NH44-এ মিশবে। তার মাঝে মাঝে কোথাও কোথাও সরু রাস্তা, আবার কোনো কোনো জায়গায় এরকম টোল রোড তৈরি হয়েছে। এখানে যেমন এখনও টোল নেওয়া শুরু হয়নি, কিন্তু রাস্তা তৈরি হয়ে গেছে। তো এইরকম রাস্তা ঠিক আছে, যেমন রাস্তা মাঝে মধ্যে একটু লোকালয়ের ভেতর দিয়ে যাচ্ছে। এই রাস্তাটা দেখাচ্ছিল আধা ঘন্টা সময় কম লাগবে, দেখি আলটিমেটলি কি হয়। তবে রাস্তা কিছুটা কম হবে। আমরা যদি কৃষ্ণাগিরি হয়ে যাই তাহলে কিছুটা এক্সট্রা ঘুরে যেতে হবে। কৃষ্ণাগিরি আর পালাকোটের রাস্তা বাদিক দিয়ে বেরিয়ে গেল, আর ধর্মপুরী, তারপর সালেম,
সেগুলো এই রাস্তায়। আপনারা যদি এই রাস্তায় আসতে চান আসতে পারেন, এখনো পর্যন্ত যা দেখছি। আর এখান থেকে আরো 23 কিলোমিটার গিয়ে NH-44 মিলে যাবে, মানে ধর্মপুরীর ওখানটা গিয়েই মিলবে। এটা রাস্তায় প্রথম টোল এটা। আমরা ধর্মপুরীতে পৌঁছে গেছি প্রায়। এই আমরা NH-44 মিশে যাচ্ছি, মানে NH-844 থেকে 8টা বাদ শুধু 44 এবার। এটা হলো সেই রাস্তা যেটা কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত গেছে। খুব একটা খারাপ পেলাম না আমরা। আমি চিন্তা করছিলাম যে এই রাস্তাটা দিয়ে যদি আসি তাহলে অসুবিধা হবে কি না। আমি শুনেছিলাম রাস্তাটা খুব সরু, কিন্তু যতটুকু সরু কোনো অসুবিধাই না, বেশিরভাগটাই ভালো রাস্তা। বরং রাস্তাটা অনেক খালি ছিল। তো গুগল ম্যাপ ভালো সাজেশন দিয়েছে আজকে। এখন 9টা 12, মানে আমি বাড়ি থেকে বেরিয়েছি 2.5 ঘন্টার একটু বেশি। তাতে আমি কৃষ্ণাগিরি পার করে ধর্মপুরীতে পৌঁছে যাচ্ছি। সালেম সামনে হবে। সালেম, আমরা মাদুরাইয়ের একটু আগে থেকে ডান দিক নেব পাহাড়ে উঠবার জন্যে। অ্যাটলিস্ট এই রাস্তায় এত ট্রাক ছিল না, যেমন NH-44 এত ট্রাক এটা ছিল না। বাদিকে দেখুন, এটা হলো যে উইন্ড মিল, তার একটা ডানা, মানে ওই যেগুলো হাওয়ার থেকে কারেন্ট তৈরি হয়, যে বড় বড় ফ্যানগুলো লাগানো থাকে, যারা হয়তো ছবিতে দেখেছেন, বড় ফ্যানের মতো, তার একটা ডানা অত বড়। তামিলনাড়ুর এইসব এলাকাতে প্রচুর এরকম উইন্ড মিল আছে, বা হাওয়া কল বলে কি এগুলোকে বাংলায়। জঙ্গলের এই কৃষ্ণচূড়া গাছগুলোতে সুন্দর ফুল এসেছে। সালেম এয়ারপোর্ট এদিকে চলে গেল বাদিকে, সামনে সালেম শহর। ভালোই যাচ্ছি, 11টা 8, তাতে সালেম পৌঁছে গেছি। আজকে অনেক রাস্তা যেতে হবে, সেই জন্য লেট, নইলে যা এসছি খারাপ না, অ্যাটলিস্ট আমি যেভাবে চলি। আর বাদিকে এই যে সব আম বিক্রি হচ্ছে, বিভিন্ন রকমের আম। অনেকগুলো দোকান দেখলাম। আমি প্রায় শেষের দিকে গিয়ে ভিডিওটা অন করলাম। আমার সামনের যে ট্রাক, ছোট মিনি ট্রাকটা যাচ্ছে, ওখানে দেখুন প্রচুর কাপড় রয়েছে বিভিন্ন রকম। এখানে আর আগেও আরও 1-2 গাড়ি দেখলাম এরকম। আসলে এই তামিলনাড়ুতে প্রচুর কাপড়ের কারখানা রয়েছে, আর সেই জন্যেই এগুলো এখান থেকে নিয়ে যাচ্ছে। আর এই কাপড়ের কারখানাগুলোতে মূলত মহিলারা চাকরি করে। যে সমস্ত মানুষ ওখানে কাজ করে বেশিরভাগই মহিলারা। এই দেখুন কাছের থেকে। এখান থেকে মাদুরাই 130 কিলোমিটার, আর আমরা ডিন্ডিগুলের পথ থেকে ডান দিক নেব। ডিন্ডিগুল আগে পড়বে মাদুরাইয়ের। তামিলনাড়ুর রাস্তাগুলো দেখুন, এখান থেকে অনেকটা দেখা যাচ্ছে। 3 লেন, কত সুন্দর পরিষ্কার আর চওড়া রাস্তা। প্রায় পুরো রাজ্য জুড়েই এরকম সুন্দর রাস্তা। বেশিরভাগ জায়গায় 2 লেন, তবে কোনো কোনো জায়গায় 3 লেন আছে। এমনকি গ্রামের ভেতর বা যেগুলো হাইওয়ে নয়, সাধারণ রাস্তা, সেগুলোও খুব সুন্দর হয় তামিলনাড়ুর। এই যে ডানা, আরও ওই যে সাইডে ওখানে রয়েছে। এখানে রয়েছে, এটা হলো উইন্ড মিল, মানে হাওয়া কলের একটা ডানা। কত বড়! কি সুন্দর পাহাড়টা, একদম পুরো পিরামিডের মতো। আমরা এখন রয়েছি ডিন্ডিগুল শহরের একেবারে কাছে। পাহাড়ে ঘেরা বেশ সুন্দর শহর। আমার এটাকে দেখে শিলিগুড়ির কথা মনে আসছে। এদিকে পাহাড় আছে, এদিকেও পাহাড় আছে। এখন আমাদের দুপুরের খাবারের জন্য একটা রেস্টুরেন্টের খোঁজ করতে হবে।
হাইওয়েতে সেটাই সমস্যা, সব ভেজ, নন ভেজ রেস্টুরেন্টের খোঁজ নেই। রাস্তায় দাঁড়িয়েছি দুপুরের খাবারের উদ্দেশ্যে, খুব গরম, রীতিমতো তাকাতে পারছি না, এত গরম হাইওয়ের পাশে। আর সেখানে দুটো জিনিস দেখাই, এখানে ফুড কোর্ট খাওয়ার মোটামুটি ওকে, দামও নর্মাল, আর তার পাশে রয়েছে ইলেকট্রিক চার্জিং স্টেশন। এখানটায় অনেকেই গাড়ি চার্জে বসিয়ে রেস্টুরেন্টে খেতে যাচ্ছে। হাইওয়েতে যদি এটা হয় তাহলে কিন্তু অনেক সুবিধা হয় যারা ইলেকট্রিক গাড়ি ব্যবহার করে তাদের। এখানটায় দুটো গাড়ি চার্জ হচ্ছে, চার্জে বসিয়ে তারা সম্ভবত এখানটায় খেতে গেছে দুপুরের। তা আগামীতে এরকমই হবে, চার্জিং স্টেশনের সঙ্গে সঙ্গে খাবারের জায়গা। ডিন্ডিগুল থেকে তারপর আমরা যখন ডান দিক নিয়েছি কোদাই ক্যানালের জন্য, তখন এই রাস্তাটা ধরেছি আমরা। কোদাই ক্যানালের এই রাস্তাটা এত লম্বা পাহাড়ের ভেতর দিয়ে যাওয়ার জন্যে একবারে হঠাৎ করে ওঠে না, ধীরে 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 পাহাড়ে উঠতে থাকে, যে কারণে যদি নতুন ড্রাইভার হন তাহলেও চালাতে খুব একটা অসুবিধা হবে না এই পাহাড়ে। অন্যদিকে উটির যে রাস্তা সেটা অনেকটা খাড়াই হয়, উটির রাস্তা দুটো আছে, তার একটা অনেক খাড়াই, অন্যটা ঠিক আছে। এখান থেকে দৃশ্যটা খুব সুন্দর। একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার বলা হয়নি আপনাদের, আপনারা যখন এই তামিলনাড়ুর কোদাই ক্যানাল বা উটি এই সমস্ত জায়গায় আসবেন তখন তার ই পাসের দরকার হয়। আপনি এখানটায় আসবার আগে আপনাকে আগের থেকে পারমিশন নিতে হবে, একটা পাস নিতে হবে, সেটা অনলাইন করে নিতে পারেন। তার কারণ এখানটায় ম্যাক্সিমাম কতগুলো গাড়ি একসঙ্গে ঢুকতে দেবে সেটা এরা এইভাবে নিয়ন্ত্রণ করে যাতে বেশি পরিমাণে গাড়ি চলে না আসে। তো আমি কোদাই ক্যানাল আসবার আগে সেই ই পাসটা করে এসেছি ব্যাঙ্গালোর থেকে। আর ই পাসের জন্য পুরো ডিটেলস দিতে হয়, গাড়ির নাম্বার ইত্যাদি ইত্যাদি, প্লাস আপনাকে যে হোটেলে থাকবেন তার নাম এবং বুকিং যে করেছেন তার স্লিপ দিতে হবে, তবে আপনি ই পাস পাবেন। আর সেখানটায় লেখা থাকে যে আপনি কোনো রকম প্লাস্টিক নিয়ে এখানে আসবেন না, মানে ইউজ অ্যান্ড থ্রো বোতল, খাবারের প্যাকেট, এমনকি চিপসের প্যাকেট, এগুলো এখানে নিয়ে আসবেন না। যদি আসেন তাহলে এই সামনে আর একটু পরেই সেই ই পাস চেক হবে এবং সেখানটায় ওরা সেগুলোকে রেখে দেবে, আপনাকে এগুলো নিয়ে যেতে দেবে না পাহাড়ে। আমরা এখন কোদাই ক্যানাল থেকে আর 50 কিলোমিটার দূরে আছি। এই রাস্তাটার পরেই পাহাড় শুরু হয়ে যাবে পুরোপুরিভাবে, মাঝে একটু পাহাড় ছিল কিন্তু এরপরে পুরোপুরিভাবে পাহাড়ি রাস্তা শুরু হবে। এখন অনেকটাই উঁচুতে আছি আর রাস্তাটা খুব সুন্দর, এরকম সুন্দর সমস্ত গাছ দিয়ে ঘেরা, সবগুলোই তেঁতুল গাছ। বেশ কিছুক্ষণ শুরু হয়েছে এরকমভাবে। বোধ হয় একটু আগে ই পাস চেক করলো, ই পাসটা আমি যে নিয়ে এসেছিলাম এখানে প্রিন্ট করে নিয়ে এসেছিলাম, তো ই পাস চেক করলো আর সমস্ত বোতলগুলো নিয়ে নিল। এটা কিন্তু একটা খুব ভালো পদ্ধতি যে পাহাড়কে পরিষ্কার রাখার জন্যে। আমি জানি না এমন কিছু দার্জিলিংয়ে আছে কি না, দার্জিলিং বা পুরুলিয়া যেখানে আমরা যাই সেসব জায়গায়, কিন্তু একটা ভালো পদ্ধতি যে সমস্ত প্লাস্টিকগুলো এখানে থেকে যাচ্ছে। ঘাট রোড শুরু হয়ে গেছে, অনেকটা উপরে উঠে এসছে অলরেডি। তবে এই রাস্তায় আমার যতদূর মনে আছে কোনো রকম হেয়ার পিন বেন্ড নেই, যে একদম ইউটার্ন নিয়ে ভীষণ রকমভাবে উপরে ওঠা সেরকম নেই, এরকম ধীরে 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 উঠবে রাস্তাটা। দক্ষিণের পাহাড়ে এই একটা ভালো ব্যাপার, পাহাড়ি রাস্তায় দেখুন কি সুন্দর ব্যারিকেড আছে সব জায়গায়, সমস্ত রাস্তাটায় ব্যারিকেড রয়েছে। রাস্তাও চওড়া আমাদের হিমালয়ের থেকে, তার সঙ্গে ব্যারিকেডটা আছে।
যদি পাহাড়ি রাস্তায় কখনো গাড়ি চালান তার জন্য কিছু টিপস দিই। 1 নাম্বার, এরকম বাঁদিকে থাকবেন, যদি উল্টো পাশ দেখতে পান ঠিক আছে, এখন যেমন দেখতে পাচ্ছি। যদি না দেখা যায় তাহলে অবশ্যই হর্ন দিতে হবে, যাতে উল্টো পাশের গাড়ি বুঝতে পারে। যেমন এই বাসটা ছিল, দেখা যাচ্ছিল না। 2 হলো, এই দেখুন এখান থেকে হলুদ সলিড লাইন দিয়েছে। যখনই এরকম হবে, যতই হোক না কেন, কখনো ওভারটেক করবেন না এরকম সলিড লাইনে। তার মানে হলো এই সামনে নিশ্চয়ই এমন কার্ভ আছে যেখানে উল্টো পাশের গাড়ি যে কোনো সময় চলে আসতে পারে। দেখুন এখান থেকেও সলিড লাইন চলছে হলুদ। যখন রাস্তা অনেকটা সোজা হবে তখন ওটা ডটেড লাইন হয়ে যাবে। দেখুন এবার কিছুটা সোজা আছে, আবার ডটেড লাইন শুরু হয়ে গেল। এরকম বেসিক কিছু জিনিস ফলো করবেন, নাহলে আপনার গাড়ি যত ভালোই হোক না কেন আর আপনি মাটিতে যতই এক্সপেরিয়েন্সড হোক, পাহাড়ে কাজ করবে না। আর নামবার সময় অবশ্যই গিয়ারে নামবেন, ব্রেকে না। আমি ভুল করেছিলাম একবার, আমি ব্রেকে পা দিয়ে নামছিলাম গিয়ারে না দিয়ে, সেবার আমার ব্রেক ফেল হওয়ার মতো অবস্থা হয়েছিল। প্রথমবার এসেছিলাম পাহাড়ে, তখন আমার অল্টো গাড়ি ছিল, ফার্স্ট টাইম। বুঝতে পারিনি, চাকা গরম হয়ে ব্রেক শু এত গরম হয়ে গেছিলো যে ব্রেক ধরছিল না। কোনো ক্রমে গিয়ারে দিয়ে পাশে একটা রেস্ট নেওয়ার মতো জায়গা ছিল, সেখানটায় গাড়ি দাঁড় করিয়ে ঠান্ডা করে তারপর গেছিলাম। আর একটা বড় ব্যাপার, দিনের আলোয় গাড়ি চালাবার চেষ্টা করবেন। বাইরেটা বেশ ঠান্ডা হয়ে এসছে এখন, মানে অনেকটা উপরে উঠে এসছে। আর হাইটে উঠবার জন্যে আমাদের সকলের কান সেই দম ধরে গেছে, কানে শুনতে পাচ্ছি না ঠিকঠাক। বেশ ঘন জঙ্গল এখানে। এখানে হরিণ আছে সম্ভবত, আর একটা প্রথম হেয়ারপিন বেন্ড যা বলছে, নাকি এর আগে আমি খেয়াল করিনি। এরকম বেন্ড তো আগেও ছিল। কোদাইকানালের কাছাকাছি একটা মার্কেট, এখান থেকে কোদাইকানাল আরও 12 কিলোমিটার, 10 থেকে 12 কিলোমিটার। আমাদের হোটেল 12 কিলোমিটার, হয়তো কোদাইকানাল মার্কেট 10 কিলোমিটার। কোদাইকানাল হাইওয়ে ডিপার্টমেন্ট ওয়েলকামস ইউ। ফার্স্ট ওয়াটারফল। শহরে ঢুকছি, আর ট্রাফিক হালকা ট্রাফিক, বেশি না। আমরা অবশেষে পৌঁছে গেছি কোদাইকানালে। 6:30 বাজে, আর আমাদের হোটেল এখান থেকে আর 3 মিনিটের ডিস্টেন্সে। জাস্ট বাঁ পাশে কোদাইকানাল লেক। তার মানে আমাদের পুরো জার্নি হলো আজকে প্রায় 12 ঘন্টার, 460 কিলোমিটার, 460 কিলোমিটার ব্যাঙ্গালোর থেকে। এখন ভারতবর্ষের প্রায় সব জায়গায় মানুষ গরমে হাঁসফাঁস করছে, আর আমি একটু আগে কোদাইকানালে এসে জমে গেছি। এত ঠান্ডা লাগছে। একটু আগে বৃষ্টি হয়েছিল বিকালের দিকে, যে কারণে এখানে ঠান্ডা খুব, আর গরম থেকে আসার জন্য বোধহয় আরো বেশি শীত লাগছে। কানে খুব ঠান্ডা লাগছিল বলে মাফলারও পরে নিয়েছি। জাস্ট কিছুক্ষণ আগে এসছি, 6:30 নাগাদ, এখন 7টার কাছাকাছি বাজে। তো চা নিতে এসছি বাইরে। হোটেলে বললো অলরেডি ডিনার টাইম, সেই চা নেই। একটু দেখাচ্ছি জায়গাটা কেমন। চায়ের দোকান,
এই রাস্তা দিয়ে হেঁটে বড়জোর 5 মিনিট যেতে হবে, 400 মিটার মতো দূরে। এখানটার লেক যেটা আছে, কোদাইকানাল লেক, সেটি। কিতনা? 75। 1 কাপ চা 15 টাকা, 5 কাপ 75। কথা তো বুঝতে পারছি না, সেই জন্যে ক্যালকুলেটর বের করে ক্যালকুলেটারে লিখে দিলাম।